আজমল শিকদার আজ ছেলের বাড়িতে এসেছে। বেশ রেগেমেগে এসেছে। আবিয়ানকে সামনে পেয়ে এক্ষুনি যেন গিলে খাবে। রাগে গজগজ করতে করতে আবিয়ানের মায়াবী বিলাস গেট পেরিয়ে ওনার বিলাসবহুল কালো গাড়িটি প্রবেশ করে। বাগানে সযত্নে গাছ লাগানো, চারদিকে সোডিয়ামের আলো জ্বলছে। কয়েকজন গার্ড মেইন ডোরের সামনে পাহারারত অবস্থায় আছে। উনি জানে না আবিয়ান এখন ঘরে আছে কিনা। রাগের মাথায় এত কিছু ভাবার সময় ছিল না অবশ্য। বাড়িতে ঢুকেই উনি হুঙ্কার ছাড়লেন না, আবিয়ান, আবিয়ান, কোথায় তুমি? এক্ষুনি বেরিয়ে এসো। তুমি এত বড় হয়ে গিয়েছ, আমাকে অমান্য করার সাহস তোমাকে কে দিয়েছে? জলদি বেরিয়ে এসো বলছি। আজমল শিকদারের চিৎকারে বোধহয় বাইরে দাঁড়িয়ে থাকা গার্ডরাও কেঁপে উঠল। রনি সবাই পানি মুখে দিতে নিচ্ছিল, অমনি ওনার বাঘের মতো গর্জনে ভয়ে হাত থেকে গ্লাস ছিটকে পড়ে। বুকে হাত রেখে শুকনো ঢোক গিলে বিড়বিড় করে আফসোসের স্বরে বলে, বাবা গো বাবা, উনি কি আমায় মার্ডার করতে চেয়েছিল? আমার কিছু হলে আজ না হওয়া বউটা বিধবা হয়ে যেত, পরে আরেকজনকে বিয়ে করে নিত, আর আমি উপরে বসে পটল তুলতাম। রনি আর কিছু ভাবতে পারল না। ঘর কাঁপিয়ে আজমল শিকদার পুনরায় গর্জে ওঠে। রনি নিজ রুম থেকে বেরিয়ে এলো। আজমল শিকদার সোফার পাশে দাঁড়িয়ে চিৎকার করে যাচ্ছেন। রনি পেছন থেকে স্যার বলল, আবিয়ান ভাই খুব টায়ার্ড, সারাদিন ছোটাছুটি করে সবে বাড়ি ফিরেছে আমরা। আজমল শিকদার পেছনে ফিরেও আর অমনি লাফিয়ে সোফায় পড়ল। চেঁচিয়ে উঠল, হুঁশ ভূত, এই শয়তান ভাগ এখান থেকে। ধরতে পারলে সালফিউরিক অ্যাসিডের নিচে চুবিয়ে মারব। এত বড় সাহস তোর! আমার সামনে কেন এসেছিস? রনি বেকুবের মতো হয়ে গেল। এখানে ভূত এলো কোথা থেকে? অবাক হয়ে এক হাতে মুখে দিতেই জিভ কাটে। বাড়ি ফিরে রনি সর্বপ্রথম ফেসমাস্ক লাগিয়েছে। আজ সারাদিন রোদেও এবং বিশেষ বিশেষ জায়গায় ছুটেছে আবিয়ানের সাথে। পকেটে থাকা রুমালটা মুখে ভেজে চোখে চশমাটা পড়েছিল সারাদিন, যেন রোদ তার মুখে স্পর্শ করতে না পারে। আজ ভেবেই রেখেছিল বাড়ি ফিরে ফেসিয়াল করবে। গত কয়েকদিন আগে প্রয়োজনীয় সব জিনিস কিনে এনে শপিং মল থেকে। এই বেয়াদব ভূত, তুই এখনো আমার সামনে দাঁড়িয়ে আছিস? ওনার চিৎকারে জগৎ থেকে বিদায় নিল রনি। রাজনৈতিক নেতার অল্পতে এই হাল, জনগণকে সামলাবে কি করে? এমপি হওয়ার যোগ্যতাই তো নেই দেখছি। সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাগুলো বলে আবিয়ান। সারাদিনের ক্লান্তিতে শাওয়ার ছেড়েছে, আজ প্রচণ্ড দৌড়াদৌড়ি করতে হয়েছে। শরীরে তার বেশি প্যান্ট আর কালো জিন্স জড়ানো। আবিয়ানের কথায় আজমল শিকদার চোখ খুলে তাকালো। কথাগুলো বুঝে ফেরেই চিৎকার করে উঠল, আবিয়ান, মুখ সামলে কথা বলো, বাবা হই আমি তোমার। আবিয়ান সোফায় এসে বসে চুলগুলো কপাল থেকে ঠেলে সরিয়ে দিয়ে মৃদু হেসে বলে, আমি কি বলেছি শালা লাগো? উনি চোখ বড় বড় করে তাকালো। এ কোন আবিয়ানকে দেখছে? মেপে মেপে কথা বলা লোকটাও রসিকতা করে কথা বলছে বাবার সাথে। বেয়াদব ছেলে, তুমি আমার কাজে হস্তক্ষেপ করতে গিয়েছো কেন সাহসে? তুমি আমার ঘরে হয়েছ নাকি আমি তোমার ঘরে হয়েছি? আবিয়ান অদ্ভুত চোখে তাকায় ওনার দিকে। ঘাড়ে হাত রেখে গম্ভীর কণ্ঠে শুধায়, আমি কেন আপনার মায়ের সাথে আকাম কুকাম করতে যাব? নিশ্চিন্তে থাকুন, আমি আমার ঘরে না, আমি আপনার ঘরে হয়েছি। এবার যেন কান ভেদ করে রড ঢুকেছে ওনার। মাথায় দুটো বাড়ি মেরে অজ্ঞান করে ফেললেও উনি এত অবাক হতো না। রেগে চেঁচিয়ে বললেন, তুমি কি বেশি বাড়াবাড়ি করছো না আবিয়ান? ভুলে যাব তুমি আমার ছেলে? আচ্ছা, ভুলে গেলে ওষুধ খাইয়ে ঠিক করে দেব। রাগে গজগজ করছেন উনি। কুশান তুলে সজোরে ছুঁড়ে মারে তা। চেঁচিয়ে বলল, মেয়ের ফাঁদে পড়ে এসব করছো তাই না? ওই মেয়ের কারণে আমার কাজে বাধা দিচ্ছ। তোমার অপকর্ম কি করে ঢাকবে? নিজেই তো জড়িয়ে আছো অসৎ কাজে। বাবা, আমি এসব নিয়ে কথা বলতে চাইছি না। ওকে তুলবে না কথার মাঝে। ওই মেয়ের জন্য ধ্বংস হবে তুমি, বলে দিলাম আমি। আজমল শিকদার কথাগুলো বলে রেগে বেরিয়ে যায়। আবিয়ান চোখ বন্ধ করে সোফায় মাথা এলিয়ে দিল। রাফসার মায়াবী মুখটা ভেসে ওঠে। ঘনপাপড়ি যুক্ত চোখ দুটো, ভ্রু, ঠোঁট, বিশেষ করে ঠোঁটের কোণে কুচকুচে কালো তিলটা। আবিয়ানের একটাই আফসোস, রাফসার চুল দেখতে পেল না আজ অবধি। সবসময় শুধু থেকেই হিজাব পরা অবস্থায় দেখে আসছে। আবিয়ান লম্বা দীর্ঘশ্বাস ফেলে।
ক্লান্ত গলায় বলল, তোমাকে পেয়ে গেলেও আমার ধ্বংস মঞ্জুর মায়াবী। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। নাসিরাবাদ জিইসি মোড়ে অবস্থিত সালমান ওয়াসান সিটি চট্টগ্রামের তরুণ প্রজন্ম এবং শৌখিন ক্রেতাদের কাছে অন্যতম প্রিয় একটি নাম। এটি চট্টগ্রামের অন্যতম আধুনিক ও দৃষ্টিনন্দন মল। এর গ্লাস দিয়ে ঘেরা হচ্ছে দেয়াল এবং ক্যাপসুল লিফট একে একটি আভিজাত্য চেহারা দেয়। বিশেষ করে সন্ধ্যার আলোয় যখন মলের বাইরের নিয়ন সাইনগুলো জ্বলে ওঠে, তখন এটি বেশ মায়াবী দেখায়। গাড়ি পার্কিং করে উদ্যান বেরিয়ে রাফসার পাশের দরজা খুলে দিল। রাফসা বেরিয়ে আশেপাশে তাকালো, ভ্রু কুঁচকে বলে, এখানে কেন এসেছি? উদ্যান কিছু বলল না। রাফসার ডান হাত শক্ত করে চেপে ধরে পা ফেলে সামনে। রাফসা চমকে ওঠে, বুঝতে পেরেই হাত ছড়ানোর জন্য মোছামুছি শুরু করে। চিবিয়ে চিবিয়ে বলল, হাত ধরেছেন কেন? হাত ছাড়ুন এক্ষুনি, নয়তো খবর আছে। উদ্যান ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। কি দিনকাল এলো, এতটুকু মেয়ে ওকে চোখ রাঙাচ্ছে। সামনে তাকিয়ে গমগমে স্বরে বলল, থাপড়ে গাল ফাটিয়ে দিব, বেয়াদবি করবি না একদম। আশেপাশে মানুষ দেখেছিস না? রাফসা তাকালো আশেপাশে। আজ মানুষের সমাগম একটু বেশি। যা দিনকাল এসেছে, ভিড়ের মাঝেই বেড টাচের শিকার হতে হয়। এক দফায় দমে যায় রাফসা। নিজেকে উদ্যানের কাছেই সেফ মনে হলো, তবে ভেতরে ভেতরে অস্থিরতা কাজ করছে। এরকম করে আজ প্রথম হাত ধরল উদ্যান। ভেতরে ঢুকতেই নিচতলায় ব্র্যান্ডেড ঘড়ি আর কসমেটিকসের দোকানগুলোর কাচের রিফ্লেক্সে ডায়মন্ডের দোকানের জন্য যেতে হবে বিশেষায়িত জুয়েলারি কর্নারে। সেখানে পরিবেশটা বাকি মলের চেয়ে একটু আলাদা, অনেক বেশি শান্ত ও অভিজাত। উদ্যানের সাথে পা মিলিয়ে চলতে হিমশিম খেতে হচ্ছে রাফসাকে। অ্যাশকে গাড়িতেই রেখে এসেছে। দোকানের সামনে আসতেই দরজায় দাঁড়ানো স্যুট পরা সিকিউরিটি গার্ড মাথা নিচু করে অভ্যর্থনা জানালো। ভেতরে ঢুকতে নরম কার্পেট আর উজ্জ্বল ফোকাস লাইটের আলো। রাফসা গোল গোল চোখে তাকিয়ে দেখছে চারদিকে। উদ্যান এখনও ওর হাত শক্ত করে ধরে রেখেছে। ম্যানেজার উদ্যানকে দেখেই হেসে বলল, এই দোস্ত, কবে এসেছিস দেশে? এবার জানালি না পর্যন্ত। ছেলেটা উদ্যানের কলেজ লাইফের ফ্রেন্ড, বেশ ভালো সম্পর্ক ওদের। উদ্যান ডান হাত থেকে বাঁ হাতে রাফসার হাত নিল, তারপর ডান হাত মিলিয়ে বলল, চলছে কোনো রকম। তোর কি অবস্থা? এই তো যাচ্ছে বিন্দাস। তোর কি করছিস বর্তমানে? চট্টগ্রাম মেডিকেলে হার্ট সার্জন হিসেবে জয়েন করেছি। দুজন হেসে হেসে কথা বলছে। রাফসা বেকুবের তাকিয়ে রইল। হঠাৎ করে লোকটা বলল, ভাবি নাকি? আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? তারপর উদ্যানের দিকে তাকিয়ে বলল, বিয়ে করে ফেললি, জানালি না পর্যন্ত। রাফসা থতমত খেয়ে যায়। উদ্যান ঘাড় বাঁকিয়ে তাকালো রাফসার দিকে, তারপর ব্যস্ত কণ্ঠে বলল, কিছু নিউ নো স্পিন কালেকশন দেখা। রাফসা এ দফায় আরও অবাক হলো। নো স্পিনের কথা গতকাল রাতেই তো বলেছিল উদ্যান, আর আজ ভুলিয়ে ভালিয়ে নিয়ে এলো। উদ্যান নিজেই চুপ করে নো স্পিন কিনল। 47,000 টাকা দাম পড়েছে। রাফসা কিছু বলতেও পারছে না। লোকের সামনে দাঁড়িয়ে কিছু বলা খারাপ দেখায়। এখানে পার্লারটা কোন দিকে? দোতলায় বাম দিকের কর্নারে। উদ্যান মাথা নাড়িয়ে বলল, ওকে, আসছি, দেখা হবে আরেকদিন। বিদায় নিয়ে বেরিয়ে এলো দোকান থেকে। বেরোতেই অমনি রাফসা ডান হাত দিয়ে উদ্যানের হাত চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, এই, আমি আপনাকে বলেছি নো স্পিন কেনার জন্য। তুই বলতে হবে কেন? রিশান বলেছে আমায় কিনে দিতে। রাফসা অবাক হয়ে বলে, ভাইয়া কেন বলল? জানি না। রাফসা হাঁটতে হাঁটতে কিছু ভাবলো, আর কথা বাড়ালো না। উদ্যান বাইরে দাঁড়িয়ে ফোনে ডুবে আছে। রাফসা পার্লারের ভেতর। 10 মিনিট পরের মধ্যেই রাফসা বেরিয়ে আসে, চোখ জোড়ায় হালকা পানি। উদ্যানের সামনে এসে করে দাঁড়ায়। কাউকে সামনে দাঁড়াতে দেখে ব্যস্ত চোখজোড়া তুলে তাকায় উদ্যান। সর্বপ্রথম চোখ পড়ে রাফসার লালিত নাকে। সেখানে স্থান পেয়েছে একটা ছোট্ট ডায়মন্ডের নাকফুল। পুরো মুখটাকেই যেন পাল্টে দিয়েছে। সৌন্দর্য বেড়ে গিয়েছে মুহূর্তেই। পকেটে ফোন ঢুকাতে ঢুকাতে গম্ভীর কণ্ঠে বলল, চল। তৎক্ষণাৎ পেছন থেকে কিছু ছেলে দৌড়ে যায়। সামনের ছেলেটা এক প্রকার ধাক্কা দিয়েছে উদ্যানকে। তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে সামনের দিকে। মুহূর্তেই ঘটে যায় অঘটন। দুজনের ওষ্ঠজোড়া মিলিত হয়ে গেল চোখের পলকে। রাফসা চোখ বড় বড় করে তাকালো, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল।
উদ্যান নিজেও বুঝতে পারেনি উদ্যানের 2 হাত রাফসার কোমর জড়িয়ে আছে। চোর চোর বলে চেঁচানোর শব্দে হুঁশ ফিরে দুজনে। উদ্যান ছিটকে সরে আসে রাফসার থেকে। প্রচণ্ড গতিতে বুক ধড়ফড় করছে রাফসার। এইমাত্র কি হলো এটা? উদ্যান অত্যন্ত স্বাভাবিকভাবেই গম্ভীর কণ্ঠে বলে, চল, অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট ছিল। সরি বাট নো সরি। রাফসার রেগে গেল মুহূর্তেই। রেগে বলল, আমার ঠোঁট, সব শেষ। আমার স্বামীর কি হবে এখন? উদ্যান ভ্রু কুঁচকালো রাফসার কথায়। ঠোঁট বাঁকিয়ে বলল, নো প্রবলেম, আমি কথা বলে ঠিক করে নেব। গাড়ির ভেতরে নীরবতা বিরাজ করছে। রাফসা এশকে কোলে নিয়ে স্থির বলে বসে আছে, দৃষ্টি সামনের দিকে নিবদ্ধ। উদ্যান এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়। দক্ষ হাতে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে নীরবতা ভেঙে সুর তুলে, মন হারিয়ে বেঘরে হু বলো স্বপ্নে সাগরে, কোন সকালেই ভোরে আসবি তুই, মেঘলা দিনের আলো, রামধনুটা চেনালো, বল না আর কত ভালোবাসবি তুই, গালে চোখে ঠোঁটে তোর আমি চুমু এঁকেছি সবচেয়ে দামি। একটা মাস যেন হঠাৎ করেই ফুরিয়ে গেল। কিছুদিন আগেও যে গরমের দম বন্ধ করা দিনগুলো ছিল, সেগুলো এখন স্মৃতির মতো দূরে সরে গেছে। বাতাসে আর সেই তীব্র উত্তাপ নেই, বরং এখন হালকা শীতলতা, এক ধরনের নরম পরশ। ডিসেম্বরের শুরুতেই শীত নিঃশব্দে এসে গেছে, খুব বেশি জানান না দিয়েই। ভোরবেলা জানালার কাছে হালকা কুয়াশা জমে, আর বাইরে তাকালে দেখা যায় গাছের পাতাগুলো স্থির হয়ে আছে, যেন তারাও শীতের শান্তিতে ডুবে গেছে। প্রকৃতিটা খুব বেশি বদলায়নি, তবুও একটা সূক্ষ্ম পরিবর্তন চোখে পড়ে। সকালের আলোটা একটু ফিকে, রোদের উষ্ণতা কমে গেছে, আর সন্ধে নেমে আসে একটু তাড়াতাড়ি। কোথাও দূরে পাখির ডাক আর হালকা ঠান্ডা বাতাস, সব মিলিয়ে এক ধরনের নির্জন প্রশান্ত পরিবেশ তৈরি হয়েছে। খুব বেশি কিছু না বদলালেও এই ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলো মনকে আলাদা করে ছুঁয়ে যায়। কিন্তু এই শান্ত প্রকৃতির মাঝেও জীবন যেন থেমে থাকার সুযোগ নেই। রাফসার মেডিকেলের পরীক্ষার দিন ঘনিয়ে আসছে, আর মাত্র 2 দিন পর সে কাঙ্ক্ষিত দিনটি। বইয়ের পাতা, নোট, লেকচার সবকিছু যেন একসাথে মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। দিনের শুরু থেকে রাত পর্যন্ত একটা চাপা ব্যস্ততা লেগেই রয়েছে থাকে রাফসার। তার বিশেষ কারণ উদ্যান। রিশান ভোরবেলায় উঠে সর্বপ্রথম বোনের ঘরে আসে, এটা এখন তার ডেইলি রুটিন হয়েছে। রাফসা ভোর 3টায় উঠলেও রিশানের ডাকার কারণ উদ্যানের রুমে যাওয়া। রিশানের মুখের উপর না করতে পারে না। রাফসা জানে ভাইয়ের বর্তমানে সবচেয়ে বড় স্বপ্ন ওর মেডিকেলে চান্স পাওয়া। উদ্যানও পুরোদমে বুঝিয়ে আসছে সব কিছু। প্রতিদিন 4 ঘন্টা কাছাকাছি থাকলেও দুজনের মাঝে পড়াশোনা ছাড়া কোনো কথা হয়নি। রাফসা ওয়াক বাড়িয়ে এটা ওটা জিজ্ঞেস করেনি। উদ্যান যা বুঝিয়েছে তাতেই মাথা নাড়িয়ে সায় দিয়েছে। রাত জেগে পড়ার অভ্যাস নেই রাফসার। রাত 9টার মধ্যেই খেয়ে দিয়ে শুয়ে পড়ে। আগে যদিও বা 10টা-11টা বাজত, এখন আর সেই চান্স নেই। রাফসা এখন সম্পূর্ণ উদ্যানের কন্ট্রোলে, পুরো রুটিন উদ্যানের হাতে করা। সে নিজেও মেডিকেল পরীক্ষার সময় এমন করে প্রিপারেশন নিয়েছিল, উদ্যানের কোনো কাজে রাফসা বিরক্ত বা বাধা দেয়নি। একজন ডাক্তার অবশ্যই জানে কী করে প্রিপারেশন নিতে হয়। তাদের মাঝে সম্পর্কটা এখন আরও নড়েবড়ে হয়ে গিয়েছে। অন্ধকার রুমটিতে হলুদ জিরো লাইট জ্বলছে। 3টে বাজার আর 10 মিনিট বাকি। ব্যালকনিতে দাঁড়িয়ে দূর আকাশের পানে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে রাফসা। পরিস্থিতি ওকে কোথায় এনে দাঁড় করিয়েছে। এমন পরিস্থিতি কখনো আশা করেনি ও। সবসময় ভেবে এসেছে কোনো রকম এসএসসি পরীক্ষা দিয়ে ঘরকুনো হবে, তার শখের পুরুষ উদ্যানকে বিয়ে করে সংসার করবে, বাচ্চা কাচ্চা নিয়ে একটা সুন্দর জীবন কাটিয়ে দিবে দিব্যি। তবে পরিস্থিতি আজ ভিন্ন। সময় কথা বলে, কাকে কখন কোথায় নিয়ে যাবে কেউ বলতে পারবে না। রাফসা দীর্ঘশ্বাস ফেলে আওড়ালো, ভাগ্য আমায় কোথায় এনে দাঁড় করালো। এ জীবন আমি কখনো আশা করিনি। এসব কিছুর পেছনে তার অবদান। ভালোই হয়েছে সেদিন আমায় ফিরিয়ে দিয়েছিল সে, তার কাছে আমি চিরকৃতজ্ঞ। আমায় নতুন একটা জীবন উপহার দিয়েছে। 3টে বাজতে অ্যালার্ম বেজে উঠল। আজ অনেক আগেই ঘুম ভেঙে গিয়েছিল রাফসার। রুমে গিয়ে ওয়াশরুমে থেকে অজু করে এসে
তারপর জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে নেয়। প্রায় ৩ বছর পর তাহাজ্জুদের নামাজ পড়ছে। একটা সময় খুব পড়া হতো এই নামাজ। তার একমাত্র কারণ উদ্যানকে নিজের জীবনসঙ্গী হিসেবে পাওয়া। উদ্যান চলে যাওয়ার পরেই তাহাজ্জুদই ছিল রাফসার একমাত্র শক্তি, আশ্রয়, আশা, সঙ্গী। অত কিছুর পরেও তাহাজ্জুদে উদ্যানকে নিজের করে চাওয়া বন্ধ করেনি। প্রায় কয়েকটা মাস পাগলের মতো কেঁদে কেটে মোনাজাতে চেয়েছিল পাষাণ পুরুষকে। তাহাজ্জুদের দোয়া কি বিফলে যায়? নামাজ শেষ করে উঠে দাঁড়ালো। জায়নামাজ ভাঁজ করে ড্রয়ারে রেখে স্থির হয়ে দাঁড়িয়ে গেল। ঘড়ির কাঁটা 3:30 ঘরে। সময় নষ্ট না করে পড়তে বসে গেল। টেবিল ল্যাম্পের নিচে খোলা বই। সব কিছু মিলিয়ে এক ধরনের যুদ্ধের প্রস্তুতি চলছে যেন। বাহিরের ঠান্ডা হাওয়া আর ভেতরের এই চাপা উত্তেজনা দুটো একসাথে মিলেমিশে এক অদ্ভুত অনুভূতি তৈরি করে। মাঝে মাঝে জানালার বাইরে তাকিয়ে একটু নিঃশ্বাস নিচ্ছে। পড়ার মাঝেই ডোর বেজে উঠল। নিস্তব্ধ পরিবেশ। সে শব্দ কানে বেজে উঠল রাফসার। পড়ার টেবিল থেকে উঠতে উঠতে নজর দিল ঘড়িতে। সহসায় কপাল কুঁচকে এলো। এত তাড়াতাড়ি রিশান ডাকতে চলে এলো আজ? রাফসার ভাবনার মাঝে পুনরায় দরজায় করাঘাত পড়ে। ধীর কদমে এগিয়ে দরজা খুলে দিল ও। মুহূর্তেই চমকে ওঠে। উদ্যান দাঁড়িয়ে আছে, চোখ মুখে ক্লান্তির ছাপ। চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। সাদা শার্ট জড়ানো শরীরে, এক হাতে অ্যাপ্রন, অপর হাত দিয়ে কপাল ঘষছে। রাফসা অবাক হয়ে প্রশ্ন করল, আপনি বাড়ি ফিরেননি রাতে? হসপিটাল থেকে ফিরেছেন এখন? উদ্যান দৃষ্টি নিক্ষেপ করল রাফসার পানে। চোখে অস্থিরতা নাকি কৌতূহল বোঝা বড় দায়। দুজনেই যেন এক গোলক ধাঁধা। নীরবে যুদ্ধ চলছে। উদ্যান ভারে একটি শ্বাস ফেলে বলল, ওটি ছিল। ক্রিটিক্যাল হার্ট সার্জারি করতে হয়েছে। রাফসা দরজায় হাতল ধরে দাঁড়ালো। উৎসাহিত হয়ে বলল, অপারেশন সাকসেস হয়েছে? পেশেন্টের কী অবস্থা? উদ্যান তর্জনী আঙুল দিয়ে কপাল চুলকিয়ে বলে, অপারেশন সাকসেসফুল। শি ইজ আউট অফ ডেঞ্জার। রাফসা চমকে তাকালো। ঠোঁট নেড়ে বলল, মেয়ে ছিল ওটা? রাফসার কথায় ভ্রু কুঁচকালো উদ্যান। এ কেমন কথা আবার? রুগী কি মেয়ে হতে পারে না? ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে কেন? মেয়ে হলে সমস্যা কোথায়? হার্ট প্রবলেম কি শুধু ছেলেদেরই হয়? বাই দ্য ওয়ে, বয়স্ক ছিল? রাফসা থতমত খেয়ে গেল উদ্যানের কথায়। নাকের পাটা ফুলিয়ে বলল, আজব! আমি কখনো এই কথা বললাম? আমি শুধু তো বললাম মেয়ের কথা। শুনে ভাবছি অল্প বয়সের মেয়ে। ইস, বিয়ের আগেই বিধবা হয়ে যাবে, তাই একটু অবাক হয়েছি। উদ্যান অদ্ভুত চোখে তাকায়, ঠোঁট বাঁকিয়ে বলল, মেয়ে মরলে মেয়েই বিধবা হয়? আপনার মাথায় কি সারাদিন বিয়ের কথাই ঘুরে? রাফসা চিবিয়ে চিবিয়ে বলল, তা কখন বললাম? বলতে হয় নাকি? কথাই তো বোঝা যাচ্ছে। বিয়ে দিতে হবে দ্রুত। রাফসা নাক মুখ কুঁচকে বলে, অসহ্য লোক। উদ্যান ক্লান্তির নিঃশ্বাস ফেলে উল্টো ঘুরে যেতে যেতে বলল, রুমে আয়। রাতে খেয়েছিলেন? হঠাৎ প্রশ্নে কদম জোড়া আটকে গেল উদ্যানের। স্থির হয়ে দাঁড়িয়ে থেকেই সামান্য ঘাড় কাত করে গম্ভীর্য বজায় রেখে বলল, নো, টাইম ছিল না। তারপর গট গট করে স্থান ত্যাগ করে। রাফসা তাকিয়ে রইল তার গমন পথে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। চারিদিকে পাখির কলতানে মুখরিত হয়ে উঠেছে। সূর্যমামা উঠবে উঠবে ভাব। ভোরেই আজ ফরাজি বাড়ির কিচেন রুম আলোতে ভরে উঠেছে। রান্নাঘরের জানালা দিয়ে হালকা বাতাস ঢুকছে। রাফসা দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে কিচেনে ঢুকে। ফ্রিজে খাবার নেই, সামান্য তরকারি আছে। আর এটা রাতের তরকারি। উদ্যান বাসি খাবার কখনোই খাবে না। ভাবতে ভাবতে খিচুড়ি রান্না করার কথা মাথায় এলো। কিন্তু মাংস তো ভিজবে না এত তাড়াতাড়ি। ডিম ভাজি করে নিবে ভেবে রাফসা নিশ্চিন্ত হয়। ব্যস্ত হাতে পেঁয়াজ কুচি, মরিচ কুচি করে নিল। চাল ডাল ধুয়ে নেয়। ওড়নাটা ভাঁজ করে গলায় বসে আছে। কোমর অবধি লম্বা চুলগুলো ক্লিপ দিয়ে আটকে রাখে। চুলার ওপর হাঁড়িতে তেল গরম হচ্ছে। গরম তেলে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে মশলাগুলো ফেলে দেয়। জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা। মুহূর্তে চারিদিকে ছড়িয়ে পড়ে এক মুগ্ধকর গন্ধ। মশলা কষানো শেষে ডাল আর চাল ঢেলে দেয়। মশলার সাথে মিশে তৈরি হয় এক উষ্ণ রঙের দৃশ্য। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিল। মাত্র 20 মিনিটের মধ্যেই খিচুড়ির সুগন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
তার মাঝেই ও 2টো ডিম সেদ্ধ ও 1টা ডিম ভাজি করে নিয়েছে। কাজ শেষ হতেই পা বাড়ায় তাকে ডাকার উদ্দেশ্যে। হঠাৎ কিছু মনে পড়তে পা জোড়া থেমে গেল। জিভ কেটে রাফসা বিড়বিড় করে বলল, ওই লোক তো আবার সালাদ ছাড়া খাবে না। অজ্ঞতা পুনরায় উল্টো ঘুরে ফ্রিজ থেকে শসা বের করে, পেঁয়াজ এবং শসা কুচি করে সালাদ বানিয়ে নেয়। চোখ মুখে উদ্গ্রীব হয়ে আছে। কাজ শেষ হতেই ছুটে উদ্যানের ঘরে। উদ্যান সবেই শাওয়ার সেরে বেরিয়েছে। শাওয়ার নেওয়াতে শরীর কিছুটা ভালো লাগছে। সারা ক্লান্তি যেন এক নিমিষেই হাওয়া। কোমরে শুধুমাত্র একখান সাদা তোয়াল জড়িয়ে আছে। ভেজা চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে কপালে। বুক বেয়ে পানির কণা পড়ছে। রুম এসে রাফসাকে না দেখে ভ্রু কুঁচকে যায় অমনি। 5টার বেশি বাজছে। সেই কখন বলে এসেছে। উদ্যান বিড়বিড় করে বলল, এখনো আসেনি? এটাকে যে কবে মানুষ করব। কাভার্ডের থেকে ট্রাউজার আর গেঞ্জি বের করে ট্রাউজারটা হাতে নিতেই ধুম করে ভেতরে ঢুকে রাফসা। উদ্যানকে কিছু বলতে মুখ খুলতেই নিবে অমনি চোয়াল ঝুলে যায় ওর। ফ্যাল করে তাকিয়ে রইল উদ্যানের বডির দিকে। তাতে বিন্দুমাত্র আগ্রহ নেই উদ্যানের। চোখের পলকে ট্রাউজার পরে নিল। রাফসা বুঝতেই পারেনি ব্যাপারটা। এখনও ড্যাব করে তাকিয়ে আছে। উদ্যান তাওয়ালটা খুলে রাফসার মুখে ছুঁড়ে মারে। গেঞ্জিটা গায়ে জড়াতে বলল, চোখের পলক ফেলুন। উদ্যানের এহেন কথায় থতমত খেয়ে যায় রাফসা। ছি, এতক্ষণে ধরে তাকিয়েছিল। দাঁতে দাঁত চেপে বলে, আস্তাগফিরুল্লাহ, তওবা, আল্লাহ মাফ করুন। ছি। উদ্যান রাফসার এমন আহাজারিতে ভ্রু কুঁচকে বলে, হোয়াট? রাফসা খেকিয়ে উঠল, চুপ করুন অসভ্য লোক। দরজা বন্ধ করে ড্রেস চেঞ্জ করতে হয়, জানেন না আপনি? নো, দায়সারাভাবে বলে উঠল উদ্যান। রাফসা কটমট করে তাকিয়ে রইল। উল্টো ঘুরে যেতে খানিক চেঁচিয়ে বলল, নিচে আসুন অসভ্য লোক। উদ্যান বিরক্ত হলো রাফসার কথায়। সেই ছোট থেকে চরিত্রে দাগ লাগিয়ে আসছে এই মেয়ে। ছোটবেলায় ডাকত ভালো ভাতার, আর এখন বড় হয়ে ডাকছে অসভ্য পুরুষ। সামনে আর কি যেন ডাকে। উদ্যান সিঁড়ি থেকে চোখ ফেলে রাফসাকে খুঁজে। রাফসাকে আশেপাশে না দেখে ভ্রু কুঁচকে যায় সহসা। রান্নাঘরে চোখ যেতে রাফসাকে উল্টো ঘুরে কিছু করতে দেখা যায়। উদ্যান দ্রুত গতিতে পা ফেলে কিচেনে ঢুকে। রাফসার পেছনে দাঁড়িয়ে ভারী স্বরে বলে, কি করছিস? রাফসা পেছনে না ফিরেই বলল, ডাইনিংয়ে গিয়ে বসুন। উদ্যান ঠাই দাঁড়িয়ে রইল। রাফসা এক প্লেট খিচুড়ি নিয়ে তার উপর ভাজা ডিমটা দিয়ে উল্টো ঘুরতেই উদ্যানকে দেখে থতমত খেয়ে যায়। এখনো দাঁড়িয়ে আছে এই লোক? টেবিলে আসুন বলে রাফসা পা চালায়। উদ্যান ধীর গতিতে গিয়ে দাঁড়ায়। খিচুড়ির প্লেটটার দিকে তাকিয়ে বলল, খিচুড়ি কেন? আপনার জন্য, খেতে বসুন। উদ্যান অবাক হয়ে তাকালো। রাফসা সে দৃষ্টি পাত্তা না দিয়ে পুনরায় রান্নাঘরে ছুটে। উদ্যান রাফসার পানে তাকিয়ে চেয়ারে বসে। মিনিট বাদেই হাতে সালাদের বাটি এবং সেদ্ধ ডিমগুলো নিয়ে হাজির হয়। নিজ হাতেই সালাদ তুলে দেয় প্লেটে। গ্লাসে পানি ঢেলে বলল, হাত বাড়ান। উদ্যান চুপচাপ হাত বাড়িয়ে দিল। রাফসা নিজ হাতেই পানি ঢালে। তারপর গম্ভীর কণ্ঠে শুধায়, শুরু করুন। উদ্যান কিছু না বলে খাওয়া শুরু করলো। রাফসা পাশে দাঁড়িয়ে ডিমের খোসা ছাড়াচ্ছে। 2টো ডিমের খোসা ছাড়িয়ে প্লেটে দিয়ে জড়ানো কণ্ঠে বলল, কেমন হয়েছে? সব ঠিকঠাক। উদ্যান খেতেই বলল, ইয়া, পারফেক্ট। বাট কি আজ এত যত্ন? নিজ স্বার্থে? চটপটে উত্তর রাফসার। উদ্যান বিস্ময় নিয়ে তাকায়। কপালে কয়েক স্তর ভাঁজ পড়ল। কিসের স্বার্থ? রাফসা স্বাভাবিকভাবেই গম্ভীর কণ্ঠে শুধায়, আমার পড়াশোনায় হেল্প করছেন। এটা কি আমার স্বার্থ নয়? নয়তো আপনার মতো লোককে রেঁধে খাওয়ানোর লোক অন্তত আমি না, এবং সেটা আপনি খুব ভালো করেই জানেন। উদ্যান ছোট করে এক লোকমা খাবার তুলে বলল, হাঁ কর। রাফসার উদ্যানের ধরে রাখা খাবারের দিকে একবার তাকিয়ে চোখ ঘুরিয়ে লোকটার দিকে তাকায়। মুখ বাঁকিয়ে বলল, হাঁ কর। আর অমনি আমি হাঁ করলাম। শুনুন, আমি যার হাত তার হাতে খাই না। উদ্যান দাঁতে দাঁত চেপে বলল, বেয়াদব একটা। উদ্যান কিছু বলল না আর। খাবারের মনোযোগ দিয়ে বেলা 12টার কোটায় এলো। আবিয়ানের এখনো ঘুম ভাঙেনি। ফকফকা সোনালি আলোর মাঝেও একটি রুমে অন্ধকারে নিমজ্জিত। বেডের উপর হয়ে খালি গায়ে শুয়ে আছে আবিয়ান।
গভীর ঘুমে আচ্ছন্ন সে। বাড়ি ফিরেছে প্রায় সকাল 5টা নাগাদ। সর্বপ্রথম শাওয়ার নিয়েছিল, তারপর বিছানায় শুয়ে ঘুম দিয়েছে। প্রতি সপ্তাহে 2 দিন মায়াবী বিলাসে থাকা হয় বলে মনে হয় না। বিশেষ করে কিছু সময় তাকে কখনোই পাওয়া যায় না। মাঝে কিছু সময় বের করে তার মায়াবীকে দেখতে। আবিয়ান সব কাজ শেষ করেছে আগামী 2 দিনের জন্য। একটাই কারণ, তার মায়াবী। 2 দিন পরেই মেডিকেল পরীক্ষা। যে সময়ের জন্য আবিয়ান দীর্ঘ 3টি বছর অপেক্ষা করে আসছে, সেই কাঙ্ক্ষিত দিনের আর মাত্র 2 দিন। হাজারো জল্পনা কল্পনা মনের মধ্যে সাজিয়ে রেখেছে। ডায়মন্ডের রিং আনিয়েছে দুবাই থেকে। তার মায়াবীকে বিয়ের প্রপোজাল দিবে, কোনো সম্পর্কে জড়াবে না। একবার হালাল সম্পর্কে গড়ে বাড়ি তুলবে। প্ল্যানিং করা আছে বিয়ের শপিং বাইরে থেকে করার। যদিও বা সেটা অনেক আগেই করার কথা ছিল, কিন্তু নিজের পেশা মোহ ছেড়ে যেতে পারেনি। ঘুমের মধ্যে ফোন বাজার শব্দে ঘুম ব্যাঘাত ঘটে তার। সারা রাত অর্ঘ্যমা সে। কয়েক ঘন্টার ঘুমে তা কী করে ঘুচবে? ঘুমের মধ্যে বিরক্তিতে কপাল কুঁচকে যায়। ফোন হাতে বালিশের উপর। ওখান থেকে ফোন তুলে চোখ বন্ধ করে বলল, কে? ওপাশ থেকে কথা শুনে আবিয়ান বলল, ওকে, রাখছি, বলেই আবারও তলিয়ে যায় ঘুমে। শুক্রবার আজ। সকালেই স্কুল কলেজ ভার্সিটি বন্ধ। ফরাজি বাড়িতে দুপুরের রান্নার তোড়জোড় চলছে। রান্নায় প্রায় শেষের দিকে। ছেলেরা জুমার নামাজ পড়তে মসজিদে গিয়েছে। একটু পরেই বোধহয় চলে আসবে। আজ বাড়িতে সকলেই উপস্থিত। বাড়ির কর্তারাও বাদ যায়নি। তারাও আজ বাড়িতেই আছে। দুপুর 2টোয় মসজিদ হতে বাড়ি ফিরে ছেলেরা। সকলের গায়ে পাঞ্জাবি। রাহেলা ফরাজি ছেলেকে না দেখে বলে, আমার ছেলে কোথায়? উমায়ার ফরাজি সোফায় বসে স্ত্রীর পানে তাকিয়ে বলল, 10 মিনিটের মধ্যেই নাকি চলে আসবে। একটা কল আসাতে ছুটে গেল কোথাও একটা। আপনি জিজ্ঞেস করেননি কোথায় যাচ্ছে? তোমার ছেলে সে সুযোগ দিয়েছে নাকি? বলল তো চলে আসবে। চিন্তা করো না রাহেলা। গিয়েছে হয়তো দরকারি কোনো কাজে, বললেন আব্বাস ফরাজি। চোখে মুখে কিছু একটা আভাস। আর কিছু বলেননি উনি। ছুটলেন রান্নাঘরের পানে। যাদের হাতে হাতে খাবার বাড়তে শুরু হয়। ভাইয়া মসজিদে আজ কিছু দেয়নি। রোহান জাহিন অমনি নিজেদের হাতের পকেটটা লুকিয়ে ফেলল। যারা ভ্রু কুঁচকে জহুরির চোখে পরখ করে 2 ভাইকে। উষাও হাজির হয়। 2জনকে দেখতেই জাহিন দাঁড়িয়ে গেল। জাহিন ভাই দাঁড়িয়ে গেল কেন? মসজিদে কি দিয়েছে আজ? জলদি বের করো। উষার সাথে যারাও তাল মিলিয়ে বলল, কি হলো বলছো না কেন? জিলাপি, বিরিয়ানি, রুটি, হালুয়া কোনটা দিয়েছে? দেখ তোর প্রতিবার কেমন করিস। মসজিদ থেকে কষ্ট করে সিরিয়াল ধরে আমরা আনি, আর তোরা তাতে ভাগ বসাস। সেটি হচ্ছে না। জাহিনের কথায় রোহান তাড়াহুড়ো করে বলল, একদম ঠিক কথা। আজ বিরিয়ানি নিতে কি কষ্ট হয়েছে জানিস? আমাদের জায়গায় তোরা হলে চুল ছেঁড়াছিঁড়ি করতি। তা হচ্ছে না মেজো ভাইয়া, তাড়াতাড়ি বের করো নয়তো খবর আছে। সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে নামতে বলে রাফসা। গায়ে সাদা ফ্রক, সাথে ম্যাচিং করে সাদা ওড়না এবং সুইচ প্যান্ট। রোহান থতমত খেয়ে গেল। এই 2জন বেঁচে থেকে বাঁচতে পারল, রাফসার থেকে পারবে না। রোহান কাঁদো কাঁদো গলায় বলল, এল্লা নো ঘড়ি সুডি আজ ইয়ে আড়াই ফয়ের সপ্তাহ তুই নিস। এমন করিস না, আজকে আমরা খাই, পরের সপ্তাহ থেকে তুই নিস। রাফসা টরল না রোহানের কথায়। সাথে তো 2জন আছে। রিশান বললে বসে, ওদের কাণ্ড দেখছে। পাখি, তুই আমারটা নিয়ে যা, 3জন মিলে খাস। উহু ভাইয়া, সবারটা লাগবে। তোমার ওইটুকু আমার পেট এক কোনো ভরবে না। মসজিদ থেকে আনা ভাইদের খাবার জন্মগত বোনদের হক। আমরা আমাদের হক চাইছি। আম্মু ছেড়ে দাও। তোমার আম্মুকে বলবো বিরিয়ানি রান্না করতে। রাফসা জেদ দেখিয়ে বলল, না বাবা, এটা আমাদের চাই, দিতে বলো না। রোহান জাহিন, দিয়ে দাও। ওরা অসহায় চোখে তাকায়। একসাথেই 2 ভাই উচ্চারণ করে, চাচু তুমিও। শেষ পর্যন্ত কেড়েই প্যাকেটগুলো নিয়েছে ওরা। জাহিন বলল, এটা তো বৈষম্য হলো। ভাইজা নির্যাতন নামে কোনো আইন নেই কেন? সবাই ডাইনিংয়ে বসে খেতে। অনেক দিন বাদে বাপ চাচাদের সাথে খাওয়া হচ্ছে। টেবিলে খাবার আনার মাঝে উদ্যান বাড়ি ফিরে। সাদা পাঞ্জাবি, শরীরে ফিট হয়ে বসে আছে। সাদা পায়জামা, ফর্সা শরীরে সাদা খুব ফুটে উঠেছে।
সিল্কি চুলগুলো খুব সুন্দর করে সেট করে রাখা, হাতও কালো ক্যাসিনো ওয়াচ, চাপদাড়িতে যেন সৌন্দর্য দ্বিগুণ লাগছে। সে সরাসরি নিজের নির্ধারিত চেয়ারে গিয়ে বসে। রাহেলা ফরাজি ছেলেকে দেখেই ছুটে খাবার বেড়ে দিল। উদ্যান হাত ধুয়ে খাওয়া শুরু করে। রাহেলা ফরাজি ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, বাড়ি ফিরেছিস কখন? খাওয়া দাওয়া করেছিলি? উদ্যান আর চোখের আফসার পানে তাকিয়ে খেতে খেতে বলল, খেয়েছি, কিন্তু খুব বাজে স্বাদ ছিল খাবারের। আচ্ছা, এখন পেট ভরে খেয়ে নে। এদিকে রাফসা কটমট করে তাকালো উদ্যানের দিকে। রাফসার দৃষ্টি পাত্তা না দিয়ে উদ্যান খাবারে মনোযোগ দেয়। নীরবতা ভেঙে হঠাৎ উম্মায়ের ফরাজি বলে উঠলেন, মেডিকেলে জয়েন করেছ 1 মাস হয়েছে, বয়সও কম হয়নি, এবার বিয়েটা করে নেওয়া উচিত। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, উদ্যানকে বিয়ে করিয়ে রোহানকে করাবো, বললেন আব্বাস ফরাজি। উদ্যান চোখ তুলে শান্ত দৃষ্টিতে তাকায়, কথার পাত্তা না দিয়ে পুনরায় খেতে শুরু করে। উমায়ের ফরাজি হতাশ হলো ছেলের নীরবতায়। ফের বললেন, আমি কাল থেকে মেয়ে দেখা শুরু করছি। উদ্যান এবার সম্পূর্ণ খাওয়া বন্ধ করে নিশ্চুপ ভঙ্গিতে পরিবেশ বুঝে নিষ্প্রভ কণ্ঠে বলল, আমি এখনই বিয়ে করছি না, সময় হলে আপনাদের বলবো। নাতি নাতনির মুখ দেখাবে না তুমি? আমার বন্ধুর ছেলের কি সুন্দর বাচ্চা আছে, আর তুমি এখনো বিয়ে করছো না? আমার বউ বোধহয় এখনো বাচ্চা, তার জন্য বিয়েটা আটকে আছে। চিন্তা করো না, বিয়েটা করেই নি, তারপর বউকে পিটিয়ে বলবো এতদিন কোথায় ছিলে। ছেলের রসিকতায় হতাশ হলেন উনি। ফিয়াজ ম্যান্ডেলা আজ ভিন্ন দিনের তুলনায় মেতে উঠেছে। চারপাশে নতুন নতুন মেয়ে, রাজনৈতিক মানুষ, কিন্তু চেনা জানা মুখ। রাতটা যেন আজ অন্যরকম হয়ে উঠেছে। ফিয়াজ ম্যান্ডেলার চারপাশে আলো আঁধারে এক অদ্ভুত মিশ্রণ। নিয়ন্ত্রণ লাইটগুলো বারবার রং বদলাচ্ছে, লাল, নীল, বেগুনি আলোয় পুরো পরিবেশটা এক রহস্যময় আবহ তৈরি করছে। সাধারণ দিনের চেয়ে আজ অনেক বেশি ভিড়, যেন শহরের সব উচ্ছৃঙ্খলায় এক জায়গায় জমা হয়েছে। তার বিশেষ কারণ শুক্রবার আজ, এবং বিদেশে নারী ব্যবসার অর্থের ভাগ হবে। এ কাজে জড়িত অনেকেই। জোরে বাজছে সঙ্গীত, বেশে শব্দ বুকের ভেতর ধাক্কা মারছে, তাল মিলিয়ে দুলছে পুরুষ, কোলাহলের মাঝে হাসি, চিৎকার, সব মিলিয়ে এক অগোছালো উচ্ছ্বাস। নতুন নতুন মুখ, সাজগোজ আলাদা করে চোখে পড়ছে নারীরা। কেউ আত্মবিশ্বাসী ভঙ্গিতে হাঁটছে, কেউ আবার ভিড়ের মধ্যে মিশে যাচ্ছে নিঃশব্দে। 1 শতাধিক নারী আটকে রাখা হয়েছে ফিয়াজ ম্যান্ডেলার বিশেষ স্থান ফিয়াজ ম্যান্ডেলে। টেবিলের কোনায় কোনায় গ্লাসের ঠোকাঠুকি, মদের গন্ধ বাতাসে মিশে এক ভারী অনুভূতি তৈরি করেছে। কোথাও কেউ ধোঁয়ার কুণ্ডলী হয়েছে, সিগারেট, গাঁজা, সবকিছু যেন একসাথে মিশে গিয়ে রাতটা আরো ঘন করে তুলেছে। এই পুরো পরিবেশটা এক ধরনের বেপরোয়া স্বাধীনতার। সেখানে নিয়মগুলো একটু আলাদা হয়ে যায়, আর মানুষের নিজের ভেতরের অন্য একটা রূপ প্রকাশ করতে শুরু করে। কিন্তু এই উচ্ছ্বাসের আড়ালে কোথাও একটা অদৃশ্য প্ল্যান লুকিয়ে থাকে। এসবের পেছনে যে আছে, আজ সে এখানে অনুপস্থিত। তার বিরুদ্ধে থাকা ব্যক্তি উপস্থিত এই কালো দুনিয়ার এক টুকরো অংশে। বেশ কিছু নারীর মাঝখানে দাঁড়িয়ে সে, হাতে ওয়াইনের বোতল, চোখে মুখে উচ্ছ্বাস উপচে পড়ছে। নতুন এক রমণীর সাথে ফিয়াজ ম্যান্ডেলের এক কামরায় আজ তার রাত কাটবে। হঠাৎ সে আগন্তুক চেঁচিয়ে বলল, এই গান বাজা। মুহূর্তে বেজে উঠল এই গান। আজকে চোখে নেশা লেগেছে, যাব না আর বাড়ি। পাড়া-পড়শি সবাইকে দিয়ে দিলাম আড়ি। পড়ে গেছি তোর প্রেমে, মন মানছে না যে না, সব উজাড় করে। মানা করিস না, আমি কিছু শুনব না, কোনো কিছু মানব না। আয় সজনী, আমরা দুজনে গান করি। গলা মিলাইয়া গানের তালে নাইচা যাবি। কোমর দুলাইয়া নাচতে নাচতে ছুঁয়ে দিচ্ছে নারী দেহের বাজ। কামনা ফুটে উঠেছে স্পষ্ট। আজ এ পর্যন্তই বন্ধুরা। আজকের পর্ব কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে আপনাদের মতামত প্রকাশ করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।